গত পর্বে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জেনেছ। আজকের পর্বে প্রকৃতিতে এটা কোথায় দেখা যায় ও প্রতিসরণের কিছু ব্যবহার সম্পর্কে জানব। শুরুতেই চলো প্রিজম সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। সাধারণত কাঁচ অথবা কাচের মতো স্বচ্ছ মাধ্যম দিয়ে প্রিজম বানানো হয়। স্বচ্ছ মাধ্যমের পৃষ্ঠ দুটি সমান্তরাল না হলে তাকে প্রিজম বলা হয়। আর 3টি কোণ আছে এরকম প্রিজমই আমরা বেশি ব্যবহার করি। একটি প্রিজমের এক পৃষ্ঠে আলো পড়লে সেটি প্রতিসরিত হয়। যেহেতু আলো বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করে, তাই এটি অভিলম্বের দিকে বেঁকে আসে। আলোক রশ্মি বের হবার সময় আবার কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে বের হয়, তাই অভিলম্ব থেকে দূরে সরে যায়। অর্থাৎ প্রিজমে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আর এই দিক পরিবর্তন নির্ভর করে প্রিজমের উপাদান অর্থাৎ কাচের প্রতিসরণাঙ্কের উপর। তুমি আগেই জেনেছো যে প্রতিসরণাঙ্ক আলোর তরঙ্গদৈর্ঘ্য বা রঙের উপর নির্ভর করে। তাই ভিন্ন ভিন্ন রঙের আলোক রশ্মি প্রিজমের ভেতর দিয়ে যাবার সময় ভিন্ন ভিন্ন কোণে বেঁকে যায়। 1666 সালে বিজ্ঞানী নিউটন প্রিজম নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখতে পান সূর্যের সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার সময় 7 রঙের আলোতে ভাগ হয়ে যায়। আলোর এই বিভিন্ন রঙে ভাগ হয়ে যাওয়াকে বিচ্ছুরণ বলে। নিউটন 2টি প্রিজম নিয়ে দেখেন যে 7টি ভিন্ন রঙের আলো আবার একসাথে হয়ে সাদা আলোই তৈরি করছে। এ থেকে তিনি বুঝতে পারেন সূর্যের সাদা আলোর ভেতরে 7টি আলাদা রঙের আলো আছে। এবার এই ধারণাকে কাজে লাগিয়ে আমরা রংধনু কিভাবে তৈরি হয় তার ব্যাখ্যা দিব। বৃষ্টি হবার পরপর যদি আকাশে ঝকঝকে রোদ ওঠে, তাহলে সূর্যের বিপরীত তাকালে আমরা অনেক সময় রংধনু দেখতে পাই। এই রংধনু আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটি বাস্তব উদাহরণ। বৃষ্টি হবার পরপর বাতাসে অনেক পানির কণা থাকে, আর সূর্যের আলো যখন এই পানির কণার প্রথম পৃষ্ঠে পড়ে, তখন এই পানির কণাগুলো অনেকটা প্রিজমের মতো কাজ করে। ফলে সূর্যের সাদা আলো 7 রঙে ভাগ হয়। এবার ভাবো তো, এই বিভাজিত আলোগুলো যখন পানির কণার পিছনের পৃষ্ঠে এসে পড়বে তখন কি হবে? তুমি হয়তো ভাবছো এই তল থেকে আলোগুলো প্রিজমের মতো আবারও বিচ্ছুরিত হবে, কিন্তু তা হয় না। এই তলে আলোগুলো ক্রান্তি কোণের চেয়ে বেশি কোণে এসে পড়ে, তাই আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। এই আলোগুলো পানির সামনের পৃষ্ঠ থেকে প্রতিসরিত হয়ে ফাইনালি আমাদের চোখে এসে পড়লে আমরা রংধনু দেখতে পাই। রংধনুতে একদম উপরের দিকে থাকে লাল রং আর একদম নিচের দিকে থাকে বেগুনি রং। তোমরা কি জানো বৃষ্টি ছাড়াও রংধনু সৃষ্টি সম্ভব? ফোয়ারা বা ঝর্ণার আশেপাশে যেখানে বায়ুতে পানির কণা বেশি থাকে, সেখানে একইভাবে রংধনু তৈরি হতে পারে। এবার জানবো মরীচিকা বা মিরাজ সম্পর্কে। মরুভূমিতে মরীচিকা খুবই পরিচিত দৃশ্য। তোমরা জানো মরুভূমিতে সূর্যের তাপ অনেক বেশি থাকে। এ কারণে বায়ু খুব গরম থাকে, ফলে বালুর কাছাকাছি থাকা গরম বাতাস হালকা হয়ে যায়, আর এই হালকা বাতাস উপরে উঠে যায় এবং ধীরে ধীরে কিছুটা ঠান্ডা হতে থাকে। কিন্তু গরম বালুর কারণে বালুর কাছাকাছি বাতাস উপরের বাতাস থেকেও বেশি গরম এবং হালকা হয়। তাই উপরের দিকের বাতাসের ঘনত্ব বেশি থাকে আর নিচের দিকের বাতাসের ঘনত্ব কম থাকে। এজন্য বায়ুকে এরকম কিছু লেয়ার হিসেবে কল্পনা করতে পারি, যেখানে উপরের লেয়ারের বাতাসের ঘনত্ব বেশি বলে প্রতিসরণাঙ্ক বেশি, আর নিচের লেয়ারের বাতাসের ঘনত্ব কম বলে প্রতিসরণাঙ্কও কম। আলো প্রতিটি স্তরে প্রতিসরিত হবার সময় ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার কারণে প্রতিসরণ কোণ বেড়ে যাবে এবং একেবারে নিচের স্তরে এসে আলো ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। তারপর পরের স্তরগুলোতে আবার প্রতিসরিত হয়ে ফাইনালি আলো চোখে এসে পড়লে মনে হবে আকাশের প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। তাই তখন তুমি ভাববে সামনে নিশ্চয়ই পানির কোনো সোর্স আছে, কিন্তু কাছে গেলে দেখবে আসলে কোনো পানি নেই, সবই ইলিউশন। আমাদের দেশে তো মরুভূমি নেই, তাই বলে কি কখনো মরীচিকা দেখতে পাবো না? গরমের দিনে উত্তপ্ত রাস্তায় গাড়ি চালিয়ে যাবার সময় অনেক সময় দূরে কালচে ভেজা রাস্তা দেখতে পাও। সেখানে পৌঁছানোর পর দেখবে রাস্তাটি একদম শুকনো। এটাও মরীচিকার কারণে হয়ে থাকে। তুমি হয়তো জানো সাবমেরিনে পেরিস্কোপ থাকে এবং সেই পেরিস্কোপ দিয়ে পানির নিচ থেকে পানির ওপরের দৃশ্য দেখা সম্ভব। সাধারণ আয়না দিয়ে যে ধরনের পেরিস্কোপ তৈরি করা যায় তার থেকে অনেক বেশি কার্যকর পেরিস্কোপ তৈরি করা যায় প্রিজমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে। এছাড়াও বাইনাকুলারের দৈর্ঘ্য কমানোর জন্য এর ভেতরে প্রিজম দিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন করা হয়ে থাকে। পাশাপাশি আলোর প্রতিসরণ ব্যবহার করে লেন্স তৈরি করা হয়। এই লেন্স দিয়ে চশমা থেকে শুরু করে টেলিস্কোপ বা মাইক্রোস্কোপের মতো সূক্ষ্ম অপটিক্যাল যন্ত্রপাতি তৈরি করা হয়। ভিডিও প্রজেক্টর বা ক্যামেরাতেও লেন্স ব্যবহার করা হয়।
মডার্ন ওয়ার্ল্ডে কমিউনিকেশন সেক্টরে বৈদ্যুতিক তারের জায়গা দিন দিন খুব সরু কাচের ফাইবার নিয়ে নিচ্ছে। আগে যেখানে বৈদ্যুতিক সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো হতো, এখন সেখানে আলোর সিগন্যাল দিয়ে তথ্য পাঠানো হয়। মুক্ত অবস্থায় আলো সরল রেখায় যায়, কিন্তু ফাইবারে আলো আটকা পড়ে যায় বলে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে যে কোনো দিকে নেওয়া সম্ভব। অপটিক্যাল ফাইবার খুবই সরু কাচের তন্তু বা ফাইবার। এর ভেতরের অংশকে বলে কোর আর বাইরের অংশকে বলে ক্ল্যাড। দুটি কাচ দিয়ে তৈরি হলেও ভেতরের অংশের প্রতিসরণাঙ্ক বাইরের অংশ থেকে বেশি হয়। এ কারণে আলোকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোরের মাঝে আটকে রেখে অনেক দূরে নিয়ে যাওয়া যায়। অপটিক্যাল ফাইবার দিয়ে আলো শত শত কিলোমিটার নিয়ে যাওয়া যায়, কারণ এই কাচের ফাইবারে আলোর শোষণ হয় খুবই কম। দৃশ্যমান আলোতে শোষণ বেশি হয় বলে ফাইবারের লম্বা তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড বা অবলাল রশ্মি ব্যবহার করা হয়। এছাড়াও মেডিকেল সায়েন্সে এন্ডোস্কোপিতেও অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। এই ব্যাপারে ডিটেলসে জানবে লাস্ট চ্যাপ্টারে। আজ তাহলে আমরা প্রকৃতিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোথায় কোথায় দেখি তা জানলাম এবং আলোর প্রতিসরণের কিছু বাস্তব ব্যবহার সম্পর্কে শিখলাম। আগামী লেসনে আমরা লেন্স ও তার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। দেখা হবে সেই পর্বে।